Minerals. The body contains about 50 minerals. ঠিক আছে? All of which must be obtained from food we eat. এইটুকু লাইন দাঁড়াও। 50 রকমের মিনারেলস আছে আমাদের বডিতে। কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোই পড়বো আমরা। মিনারেলস পরের প্যারাতে। মিনারেলস মে বি ক্লাসিফাইড ইনটু টু ব্রড গ্রুপস। মিনারেলস কে যে স্টাডি করা হয় দুটো ব্রড গ্রুপে ভাগ করা হয়। কি কি? এক হচ্ছে মেজর মিনারেলস, এক হচ্ছে ট্রেস এলিমেন্ট অথবা মাইনরও বলতে পারো। যেমন আমরা পড়েছিলাম না, এগুলো তো ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টারে পড়েছিলাম, মেজর এলিমেন্ট, মাইনর এলিমেন্ট, ওই জিনিসটাই। ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস এর মতোই মনে করো ক্লাসিফিকেশন করা হয়েছে। মেজর মিনারেল সবথেকে বেশি পরিমাণে কোন মিনারেল গুলো আমাদের বডিতে থাকে? ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, তিনটেই রয়েছে মেজর মিনারেলস। নিম্নলিখিত কোন মিনারেলসটি সবচেয়ে বেশি পরিমাণে আমাদের বডি থাকে? হ্যাঁ, ক্যালসিয়াম, ফসফরাস আর সোডিয়াম। আয়রন কিন্তু না, আয়রন কিন্তু ট্রেস এলিমেন্টের মধ্যেই পড়ে। আয়রন ট্রেস এলিমেন্টের মধ্যে পড়ে কি? না 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 না, আয়রনও হবে এখানে। আয়রনও কিন্তু মেজরের মধ্যেই পড়ে। হ্যাঁ, কিন্তু আয়োডিনটা ট্রেস এলিমেন্ট। মনে হচ্ছে না আয়োডিন কতটা গুরুত্বপূর্ণ, বেশি থাকা দরকার, আয়োডিন হবে গয়টার হয়, কিন্তু এটা কিন্তু ট্রেসের মধ্যে, এটা কিন্তু মিস্টেক হয়ে যাওয়ার চান্স থাকে। আয়রন কিন্তু মেজর, আয়োডিন ট্রেস। ট্রেস মানে কি? ট্রেস কথাটা অর্থাৎ সামান্য, সেজন্য সামান্য পরিমাণে যেসব থাকে সেগুলোকে বলা হয় ট্রেস এলিমেন্ট। তাহলে এই ক্লাসিফিকেশন হবে দিস আর রিকোয়ার্ড ইন মাইক্রো কোয়ান্টিটিস। যেগুলো ট্রেস এলিমেন্ট সেগুলো মাইক্রো কোয়ান্টিটিতে থাকে। এক্সাম্পল আয়োডিন, ফ্লুরিন, জিঙ্ক, কোবাল্ট। ফাংশন, এই যে মিনারেলস থাকে আমাদের বডিতে, এদের কাজ কি? ফরমেশন অফ হার্ড স্ট্রাকচার। সেটা তো আমরা জানি, কারণ ক্যালসিয়াম কি করে? হার্ড স্ট্রাকচার তৈরি করে। হাড়, তারপর দাঁত, এগুলো কতটা শক্ত আমরা জানি। তো এই ক্যালসিয়াম ছাড়া এগুলো হবে না। তো ফরমেশন অফ হার্ড স্ট্রাকচার, এই লাইনটা দাঁড়াবে বোন অ্যান্ড টিথ। ব্যাস। 2 নম্বর ফিজিওলজিক্যাল রোল। ফিজিওলজিক্যাল রোলও আছে এইসব তোমার মিনারেলস এর। যেমন অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার নিয়ন্ত্রণ করে পার্টিকুলারলি কোন মিনারেলস? যেমন দাঁত আর হাড় তো বুঝেছো, ক্যালসিয়াম। অসমোটিক প্রেসার কোন মিনারেলস নিয়ন্ত্রণ করে, কেউ বলতে পারবে? যাও, আমি একটু ক্লু দিয়ে দিলাম যে মেজরের মধ্যে যারা আছে তাদের মধ্যে একজন। সুখী বলো। ভেরি গুড, সোডিয়াম। সোডিয়াম হচ্ছে শরীরের অসমোটিক প্রেসার। আমি ব্লাডে তোমাদের পড়িয়েছিলাম অসমোটিক প্রেসার। হ্যাঁ, আর কে নিয়ন্ত্রণ করে মিনারেলস বাদে? মিনারেলস বাদে বলছি, অসমোটিক প্রেসার নিয়ন্ত্রণে কার ভূমিকা বেশি? মিনারেলস এর থেকেও বেশি ভূমিকা কার, বলো? সুখী বলো, সুখী বলো, প্রিয়াঙ্কা বলো। অসমোটিক প্রেসার নিয়ন্ত্রণে সব থেকে বেশি ভূমিকা কার মিনারেলস বাদে? প্রোটিন, 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 প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন। ঠিক আছে? তাহলে 3 নম্বর কি বলেছে? স্পেসিফিক ফাংশন। স্পেসিফিক ফাংশন রয়েছে, যেমন আয়রন ইজ রিকোয়ার্ড ফর ব্লাড ফরমেশন, সবাই জানি আমরা। তাহলে মিনারেলস এর 3টে কাজ। এক হচ্ছে ফরমেশন অফ হার্ড স্ট্রাকচার, 2 হচ্ছে ফিজিওলজিক্যাল রোল যেমন অসমোটিক প্রেসার নিয়ন্ত্রণ করা, 3 হচ্ছে স্পেসিফিক ফাংশন, যেটা হচ্ছে যেমন এক্সাম্পল আয়রন ইজ রিকোয়ার্ড ফর ব্লাড ফরমেশন। ক্যালসিয়াম ভেরি ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম যে এত ইম্পর্টেন্ট তুমি ভাবতে পারবে না। হ্যাঁ, ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, একদম নলেজের জন্য, পাস করার জন্য না। কম্পিটিশনের যুগ, নলেজ না থাকলে হবে না। ক্যালসিয়াম ইজ এ মেজর মিনারেলস এলিমেন্ট ইন অফ দ্য বডি। তাহলে যত মিনারেলস আছে, যত বলতে কত মিনারেল আছে আমাদের বডিতে? কত রকমের? 50 রকমের। সব থেকে বেশি থাকে ক্যালসিয়াম। ক্যালসিয়াম ইজ এ মেজর মিনারেল এলিমেন্ট অফ দ্য বডি। ইট ফর্মস 1.5 to 2% অফ দ্য বডি ওয়েট। ভাবতে পেরেছো সুখী? তোমার ওয়েট যদি 100 কেজি হয়, তাহলে তোমার বডিতে কতখানি ক্যালসিয়াম আছে? যদি ইফ ধরা গেল 100 কেজি তোমার ওয়েট, তাহলে ক্যালসিয়াম তোমার বডিতে কতটা থাকবে? 100 কেজির 1.5% কত? 100 কেজির 1.5% কত? অঙ্ক ভুলে গেছো? বিশ্ব স্যারকে ফোন করবো? হুম,
প্রিয়াঙ্কা 100 কেজির 1.5%। 100 কেজির 1% 1 কেজি, 100 কেজির 1.5% 1.5 কেজি, 100 কেজির 2% 2 কেজি, সিম্পল জিনিস। বোঝানোর জন্য আমি 100 কেজি বললাম। তাহলে কারো ওয়েট যদি 100 কেজি হয় তার বডিতে 1.5 থেকে 2 কেজি ক্যালসিয়াম আছে। ভাবতে পেরেছো? সব থেকে বেশি কেন বলা আছে এই কারণেই। তারপরে দেখো একটু নিচের দিকে দেখো লেখা আছে about 98% of the calcium in the body is found to be the bone। তাহলে 98% ক্যালসিয়াম মানে ওই 1.5 থেকে 2 কেজি ক্যালসিয়ামের মধ্যে 98% ক্যালসিয়াম কোথায় থাকে? হাড্ডিতে থাকে। আর বাকি 2% কোথায় থাকে বলো? দাঁতে থাকে, রক্তে থাকে, কোষের মধ্যে থাকে। Calcium is present in the blood also about 10 milligram per 100 ml। রক্তেও ক্যালসিয়াম থাকে 10 মিলিগ্রাম পার 100 ml। এখানে দেখো যখনই তোমাকে বলা হবে না রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কত, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত, সবসময় রেঞ্জে বলবে। রেঞ্জটা লিখে নাও। রক্তে নর্মাল ক্যালসিয়ামের ভ্যালু হচ্ছে 8.5 থেকে 10.5 মিলিগ্রাম পার ডিএল। 8.5 থেকে 10.5 মিলিগ্রাম পার ডিএল রেঞ্জে, রেঞ্জে বলবে সবসময়। আচ্ছা হিমোগ্লোবিনেরটা কত দেখি মনে আছে নাকি? হিমোগ্লোবিনের ভ্যালু কত রক্তে নরমাল? বলো 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 প্রিয়াঙ্কা, হিমোগ্লোবিন বলো। সখী ভুলিয়া গেছেন? বলো বলো। এটা ভুলে গেলে হবে? হ্যাঁ, অক্টোবরে গেছো, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস হয়ে গেল তুমি নার্সিং স্টুডেন্ট, হিমোগ্লোবিনের ভ্যালু ভুলে গেলে হবে? পড়ানো হয়ে গেলে খুলে দেখবে, খুলে দেখে আমাকে মেসেজ করবে। হ্যাঁ বলো, কিছু বলছো? চলো এবার চলে আসো ফাংশন। ক্যালসিয়ামের কাজ কি বলছে? ফরমেশন অফ বোন এন্ড টিথ। 2 নম্বর লাইনটা দাগ দাও। ফরমেশন অফ বোন এন্ড টিথ, কোয়াগুলেশন অফ ব্লাড, রক্ত তঞ্চনেও সাহায্য করে। মনে পড়ে রক্ত তঞ্চনে ক্যালসিয়ামও কিন্তু আছে। 12টা ফ্যাক্টরের মধ্যে কত নম্বর ফ্যাক্টরটা ক্যালসিয়াম? হুম, এটাও আমার মেসেজ করবে দেখে। কোয়াগুলেশন অফ ব্লাড, কন্ট্রাকশন অফ দ্য মাসল, এই যে মাংসপেশি কন্ট্রাকশন রিল্যাক্সেশন, হাতটা ভাঁজ করছি সোজা করছি, ভাঁজ করছি সোজা করছি, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, কন্ট্রাকশন রিল্যাক্সেশন। ক্যালসিয়াম না থাকলে হবে না। কার্ডিয়াক অ্যাকশন, হার্টের যে হার্ট যে অ্যাকশন করছে সেটা তো ক্যালসিয়ামের কাজ আছে। মিল্ক প্রোডাকশন, দুধ প্রোডাকশন যে হচ্ছে, যে কারণে কি ল্যাকটেটিং মাদার, যেসব মা বাচ্চাকে দুধ খাওয়ায় তাদেরকে ক্যালসিয়ামের ট্যাবলেট দেয় না ডাক্তার? তো দুধ প্রোডাকশন যে হচ্ছে ক্যালসিয়াম লাগবে তো, ক্যালসিয়াম ছাড়া হবে না, কারণ আমরা জানি দুধে ক্যালসিয়াম থাকে। ফাংশন এই কটা দাগ দিলেই হবে। ফরমেশন অফ বোন, টিথ, কোয়াগুলেশন অফ ব্লাড, কন্ট্রাকশন অফ মাসল, কার্ডিয়াক অ্যাকশন, মিল্ক প্রোডাকশন, ব্যাস। বেশি পড়বো না, বেছে পড়বো, একদম মাথায় রাখবো সেগুলো। সোর্সে চলে আসো। সোর্স ক্যালসিয়াম কোথায় পাওয়া যায়? 2 নম্বর লাইনে চলে আসো একদম। বেস্ট ন্যাচারাল সোর্স আর মিল্ক, মিল্ক প্রোডাক্টস। ন্যাচারাল সোর্স বলছে এটা, মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, যেমন চিজ, কার্ড, স্কিমড মিল্ক। স্কিমড মিল্ক মানে কি? দুধ থেকে ক্রিমটা বের করে নেয়, সেটাকে বলে স্কিম মিল্ক। বাটার মিল্ক। আর এদিকে কি আছে? এগস আছে, ফিশ আছে। এ লিটার অফ কাউস মিল্ক প্রোভাইড অ্যাবাউট 1200 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম। এই লাইনটা দাগাও, ইম্পর্টেন্ট। যে গরুর দুধ এবং মানুষের দুধ, যেমন হিউম্যান মিল্ক, দুধের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কোথায় বেশি থাকে? সব এমসিকিউ বেসের জন্য বেস্ট কোশ্চেন এগুলো। গরুর দুধে 1200 মিলিগ্রাম থাকে ক্যালসিয়াম, আর মানুষের দুধে থাকে 300 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম। ভেরি ইম্পর্টেন্ট। তারপর আবার নিচে চলে আসো, দেখো লেখা আছে দ্য চিপেস্ট ডায়েটারি সোর্স আর গ্রিন লিফি ভেজিটেবল। হোয়াট ইজ দ্য সোর্স, চিপেস্ট সোর্স অফ ক্যালসিয়াম? কি বলবে? গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ শাকসবজি। সিরিয়ালস, সিরিয়ালস মানে কি? শস্য। মিলেটস, পার্টিকুলারলি রাগি। রাগি খেয়েছো তোমরা? আমি না রাগি রাগি শুনেছি অনেক, খাইনি। কখনো খেয়েছো? খেতেও পারি হয়তো, জানি না যে এটাই রাগি।
আমি রাগির ছবি ডাউনলোড করলাম তোমাদের দেখানোর জন্য। দেখো তো, খেয়েছো নাকি কখনো রাগি? জোয়ার বাজরা রাগি পড়েছি কখনো, কিন্তু খাইনি মনে হয়। ছোলার মতো লাগছে দেখতে। তোমরা খেয়েছো রাগি? এটার মধ্যে নাকি প্রচুর ক্যালসিয়াম থাকে, তো ভালো কথা থাকে। চিপেস্ট সোর্স ডায়েটারি সোর্স হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল। এবার ডেফিসিয়েন্সিতে চলে আসো, আর লাগবে না এগুলো। ডেফিসিয়েন্সিতে কি লেখা আছে? ইফ দ্য ইনটেক অফ ভিটামিন ডি ইজ অ্যাডিকুয়েট, খুব খুব জরুরি কথা, দেখাও। ইফ দ্য ইনটেক অফ ভিটামিন ডি ইজ অ্যাডিকুয়েট, the problem of rickets and osteomalacia do not arise even with low calcium intake. কি বলেছে লাইনটার মানে? যদি তুমি ভিটামিন যদি তোমার বডিতে নর্মাল থাকে, তাহলে যদি ক্যালসিয়াম কমও হয়ে যায়, তাহলেও কিন্তু রিকেট আর তোমার ম্যালেসিয়া হবে না। রিকেট আর অস্টিওম্যালেসিয়া, অস্টিওম্যালেসিয়া আর রিকেট কাদের হয়, কখন হয়? বলো বলো বলো। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হয় রিকেট, বড়দের হয় অস্টিওম্যালেসিয়া। কেন গো? আচ্ছা, ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক কেউ বলতে পারবে? বলো দেখি, কি সম্পর্ক আছে দুজনের মধ্যে? ভাই বোনের সম্পর্ক আছে। যেমন যেমন হচ্ছে ভিটামিন ডি, যে তুমি যে এত ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছ, গ্রিন লিফি ভেজিটেবল খাচ্ছ, রাগি খাচ্ছ, দুধ খাচ্ছ, সেই খাবারগুলো তো ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইন থেকে শোষণ হয়। তোমার শরীরে যদি ভিটামিন ডি এর অভাব থাকে না, তুমি খাবে, খাবারটা বেরিয়ে যাবে, ক্যালসিয়াম গুলো বেরিয়ে যাবে, শোষণই হবে না ইন্টেস্টাইনে। তাহলে ভিটামিন ডি কি করে? ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়ামকে শোষণ করে, খুব জরুরি। এই জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একসাথে দেওয়া হয়। দেখবে যখন ভিটামিন ডি এর ট্যাবলেট গুলো দেওয়া হয় না, দেখবে লেখা আছে ভিটামিন ডি থ্রি প্লাস ক্যালসিয়াম প্লাস জিঙ্কও থাকে কিছু কিছু। ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের মধ্যে কি রিলেশন? স্যার, ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে অ্যাবজর্পশনে সাহায্য করে ইন্টেস্টাইন থেকে। রিকোয়ারমেন্ট, ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট আমাদের মনে রাখতে হবে, সবগুলো লাগে না, ক্যালসিয়ামের লাগবে। কেন? ক্যালসিয়াম এত বেশি পরিমাণে থাকে, দরকার আছে। ডিউরিং বলছে দ্য রিকমেন্ডেশন ইনটেক ফর অ্যাডাল্ট 1000 মিলিগ্রাম পার ডে। 1000 মিলিগ্রাম না বলে আমি 1 গ্রাম বলতে পারি। প্রত্যেকদিন 1 গ্রাম ক্যালসিয়াম খেতে হবে অ্যাডাল্টের জন্য। কিন্তু প্রেগনেন্সিতে বেশি লাগবে। প্রেগনেন্সিতে কেন বেশি লাগবে, কে বলতে পারবে? বলো বলো বলো। শিশুটা বড় হচ্ছে, শিশুটারও তো শরীরে হাড় আছে, সেই হাড় ডেভেলপমেন্টে ক্যালসিয়াম লাগবে। সেই ক্যালসিয়ামটা আসবে কোত্থেকে? মায়ের রক্ত থেকে। তাহলে মাকে বেশি খেতে হবে। তো প্রেগনেন্সি এবং ল্যাকটেশন, ল্যাকটেশনে বেশি কেন লাগবে? মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, দুধে ক্যালসিয়াম থাকে, বেশি বেশি লাগবে। কারণ আগে মায়ের নিজস্ব 1000 গ্রাম নিজের শরীরের জন্য, তারপরে বেশিটা বাচ্চার জন্য। তো ল্যাকটেশন এবং প্রেগনেন্সিতে 1200 মিলিগ্রাম, এটা দাগিয়ে নিও কিন্তু। সবগুলো রিকোয়ারমেন্ট লাগে না, কিছু কিছু এলিমেন্ট মনে রাখতে হয়, যেমন ক্যালসিয়ামটা মনে রাখতে হবে। আয়রন, ভেরি ইম্পর্টেন্ট। আয়রন, total amount of iron present in the body estimated to between 3 to 4 গ্রাম। তাহলে সারা বডিতে, এখন যদি বলা হয় প্রিয়াঙ্কার সম্পূর্ণ বডিতে কতখানি আয়রন আছে? 3 থেকে 4 গ্রাম মাত্র। আর সেই তুলনায় দেখো ক্যালসিয়াম কত বেশি থাকে না? তাহলে 3 থেকে 4 গ্রাম থাকে ক্যালসিয়াম, আয়রন। 60 to 70% of this amount found in blood, 60 থেকে 70% বেশিরভাগটাই রক্তে থাকে। যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে 98% ক্যালসিয়াম হাড়ে থাকে, বাকি এখানে যদিও 30 থেকে 40% রক্তে থাকে, আর আদার্স বডিতে থাকে, ব্রেনে থাকে। ফাংশন, আয়রনের ফাংশন কি? আয়রন আমরা জানি, আমি ছোটবেলা থেকে পড়ে আসছি, আয়রন মানেই রক্ত তৈরিতে সাহায্য করে। আমরা কিছুদিন আগে ব্লাডও পড়েছি, হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আয়রন ইজ রিকোয়ার্ড ফর দ্য ফরমেশন অফ হিমোগ্লোবিন, ব্রেন ডেভেলপমেন্ট আর রেগুলেশন অফ বডি টেম্পারেচার। 4 নম্বর, মাসকুলার অ্যাক্টিভিটি, ক্যাটেকোলামাইন মেটাবলিজম। তোমরা যখন লিখবে না, যখনই অ্যান্সার লিখবে, তোমাদেরকে একটা, এই যে পড়াতে পড়াতে অনেক কিছু ট্রিক্স শেখাবো, কিন্তু এগুলো লিখে নেবে। লিখে না, মাথায় লাগবে, খাতায় না, মাথায় মাথায়। খাতার কত লিখবে? যখনই অ্যান্সার লিখবে তোমরা, বইতে যেভাবে আছে এভাবে লিখবে না, সব সময় পয়েন্ট করে লিখবে। এটাকেই যদি তোমাকে মনে করো পরীক্ষায় আসলো, তুমি লিখবে ফাংশন অফ আয়রন, হেডিং 1 নম্বর কি? ফরমেশন অফ হিমোগ্লোবিন, ফর দ্য ফরমেশন অফ হিমোগ্লোবিন।
2 নম্বর ব্রেইন ডেভেলপমেন্ট, 3 নম্বর সবসময় নাম্বারিং করে অ্যান্সার লিখবে, তাহলে বেশি নম্বর পাওয়া যায়। গদ্যের মতো লিখে দেবে না। সোর্স, আয়রনের সোর্স কি? আয়রন প্রেজেন্ট ইন অ্যানিমেল ফুডস। এক্সাম্পল, লিভার, কিডনি, মিট, এগ, ইয়ক। ইয়ক মানে কি? ইয়ক মানে কি? ভেরি গুড। ইজ বেটার অ্যাবজর্ব দেন আয়রন ইন ভেজিটেবল। ভেজিটেবল থাকে সিরিয়ালস, পালসেস। সিরিয়ালস মানে শস্য, পালসেস মানে ডাল, লিফি ভেজিটেবল সবুজ শাকসবজি, নাটস, অয়েল সিড, জ্যাগারি। জ্যাগারি মানে কি? গুড়। অ্যান্ড ড্রাই ফ্রুটস, এগুলো হচ্ছে ভেজিটেবল সোর্স। কিন্তু এখানে একটা কথা বলেছে, এখানে বলেছে যে অ্যানিমেল সোর্স যেটা আছে সেটা নাকি খুব সহজেই অ্যাবজর্ব হয় ইন্টেস্টাইনে, আর ভেজিটেবলটা হয় সহজে হয় না। বেটার অ্যাবজর্ব লেখা আছে না? অ্যাবজর্পশন, iron is mostly absorbed from duodenum and upper small intestine in the ferrous state. Very important absorption, এই প্রথম লাইনটা দাগ দাও, এটাই লাগবে, আর কিছু লাগবে না। এই লাইনটাই লাগবে, আয়রন থেকে তো আছে এখানে লাইনটা। আয়রন মোস্টলি অ্যাবজর্ব ফ্রম ডিওডিনাম। ডিওডিনাম কোনটাকে বলে বলতে পারবে? বলো। না, হ্যাঁ ঠিকই বলছো। স্টমাকে যেখান থেকে মানে ইন্টেস্টাইন যে রয়েছে, স্মল ইন্টেস্টাইনকে 3টি ভাগে ভাগ করা হয়। কি কি? ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। স্টমাক যেখানে শেষ সেখানে হচ্ছে ডিওডিনাম শুরু। আমরা পড়াবো, আমি অ্যানাটমিতে যখন পড়াবো জিআই সিস্টেম তখন পড়াবো। তাহলে এই ডিওডিনাম এবং স্মল ইন্টেস্টাইনের আপার স্মল ইন্টেস্টাইন, ডিওডিনামই তো আপার স্মল ইন্টেস্টাইন, তাই না? ইন্টেস্টাইনের আপার সাইডটাকে ডিওডিনাম, শুরু তো ডিওডিনাম দিয়ে, তো ডিওডিনাম মনে রাখবে। ডিওডিনামে আয়রন অ্যাবজর্ব হয় কি স্টেটে? ফেরাস স্টেটে। মানে আয়রনকে আয়রন হিসাবে শোষণ হয় না। ফেরাস মনে হয় Fe2+, ফেরিক মনে হয় Fe3+। মানে তোমার যখন এই যে তুমি যে আয়রন জাতীয় খাবারটা খাচ্ছ সেটা ফেরাস স্টেটে অ্যাবজর্ব হয়। একটু গন্ডগোল হয়ে গেলো ফেরাস আর ফেরিক, 2+ না 3+ একটু দেখে নিও। তো ফেরাস স্টেটে Fe2+ বা 3+ যাই হোক, এই স্টেটে অ্যাবজর্ব হয়। রক্তে গিয়ে আবার ফেরিক হয়ে যায় মনে হয়, হ্যাঁ রক্তে গিয়ে ফেরিক হয়ে যায়। এবার হচ্ছে আয়রন লস। চলে আসো, আমি যে লাইনগুলো পড়ছি দেখাও পেন্সিল দিয়ে, না তো নিজে পড়ার সময় গুলিয়ে যাবে সব। এত মোটা বই, এত কিছু লেখা, ছোট ছোট কোনো ছবি নাই। আয়রন লস, আয়রন কখন লস হবে? The total daily iron loss of an adult is probably 1 milligram. বলছে প্রতিদিনই নাকি 1 মিলিগ্রাম করে আয়রন আমাদের সবারই নষ্ট হয়। মেয়েদের তো বোঝা যায় স্যার, মেয়েদের মেন্স হয়, তাও প্রতিদিন হয় না, মাসে 3 দিন 4 দিন। মেয়েদের ক্ষেত্রে বুঝলাম, ছেলেদের কিভাবে হয়? ছেলেদের কিভাবে হয় গো? জানি না কেন হয়, কিন্তু কেন বলছে এখানে প্রতিদিন হয়? প্রতিদিন বলছে 1 মিলিগ্রাম করে আয়রন লস হয়, কিভাবে হয় জানি না। আচ্ছা, অনেকের ওই যে ইয়ে হলে, তোমার পাইলস পুইলস হলে হয়, সবার তো আর হয় না, যাই হোক। এবং মেয়েদের ক্ষেত্রে 2 মিলিগ্রাম করে হয় ডেইলি। মেজর রুট অফ আয়রন লস আর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেন বলছে জানো? 1 গ্রাম 2 গ্রাম প্রতিদিন। ওই যে আমরা মনে আছে না, আরবিসি ভেঙে যায় 120 দিন পর, বিলিরুবিন তৈরি করে, হ্যাঁ? তো প্রতিদিন তো আমাদের কতগুলো করে আরবিসি ভাঙছে, যেগুলো 120 দিন আগে তৈরি হয়েছিল। তাহলে যেগুলো আরবিসি নষ্ট হচ্ছে সেখান থেকে আয়রন নষ্ট হচ্ছে না, ওটাই বলছে। তো এখানে বলছে যে আয়রন লস 3টি ভাগে হয়। 3টি ভাগে আমি ক্যাটাগরাইজ করতে পারি। এক হচ্ছে থ্রু হেমোরেজ। হেমোরেজ মানে কি বলো? 3 মাস হয়ে গেল নার্সিং পড়ছো, হেমোরেজ মানে কি? হেমোরেজ, হ্যাঁ, হেমোরেজ ব্লিডিং। হ্যাঁ, ব্লিডিং কখন হবে? রক্তক্ষরণ যখন কেটে গেল, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, আরটিআই, তাহলে হেমোরেজ হলে, রক্ত বেরোলে গেলে তো হবেই, থ্রু হেমোরেজ। দেখো হেমোরেজের মধ্যে না, হেমোরেজের মধ্যেও ভাগ আছে, একটা ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। ঠিক আছে? আরো সুন্দরভাবে যদি তুমি অ্যান্সারটাকে সাজিয়ে বলো, স্যার আয়রন লস হয় স্যার হেমোরেজের মাধ্যমে।
হেমোরেজকে স্যার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা ফিজিওলজিক্যাল হেমোরেজ, যেটা স্যার কোনো ফিজিওলজিক্যাল মানে কি, ফিজিওলজিক্যালি মেয়েদের প্রত্যেক মাসে মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেটা তার প্যাথোলজিক্যাল না, রোগ না, এটা ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল যেমন স্যার মেনস্ট্রুয়েশন, চাইল্ড বার্থ, বাচ্চার যখন জন্ম হয়, মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়, তাহলে সেটাও ফিজিওলজিক্যালের মধ্যেই পড়ছে। তারপর স্যার প্যাথোলজিক্যাল বিভিন্ন রোগে হয়, যেমন স্যার হুকওয়ার্ম, ম্যালেরিয়া, হেমোরয়েডস, হেমারয়েডস মানে হচ্ছে ওই যে পাইলস, হ্যাঁ, পেপটিক আলসার হলে বেরোয়। টিচার একদম তোমাকে যততে, যদি ওই কোশ্চেনে 2 থাকে তো 2 দিয়ে, 5 থাকে 5 দিয়ে দেবে। সুন্দরভাবে সাজিয়ে বলতে হয় অ্যান্সার। যদিও তোমাদের ভাইভায় এত কম নম্বর, 25 নম্বরে সবকিছু হয়ে যাচ্ছে। কিন্তু হিসেব মতো তোমরা যেহেতু জিএনএম করছো, তোমার প্র্যাকটিক্যাল নম্বরটা আরো বাড়ানো উচিত। আমরা 100 নম্বরের রিটেন, তোমাদের তো 100 তে হয় না, 75 এ হয় রিটেন, তাই না? 100 নম্বরের রিটেন করে দেওয়া উচিত, 100 নম্বরের ভাইভা প্র্যাকটিক্যাল, 200 নম্বরের অ্যানাটমি ফিজিওলজি। সবগুলোতে না করলেও কিছু কিছু সাবজেক্টে করা উচিত। প্র্যাকটিক্যাল বেস যেগুলো, মনে করো এই যে কমিউনিটি হেলথ নার্সিং প্র্যাকটিক্যাল বেস রয়েছে, এখানে 100 নম্বরের রিটেন, 100 নম্বরের ভাইভা প্র্যাকটিক্যাল মিলিয়ে করে দেওয়া উচিত। তারপরে অ্যানাটমি ফিজিওলজি করে দেওয়া উচিত। যেমন মনে করো সাইকোলজি বা সোশিয়োলজি দরকার নেই ওগুলোতে প্র্যাকটিক্যাল এত নম্বর করে। ওগুলো যেমন মনে করো 75 যোগ 25 আছে, ওটা 75 যোগ 25 তো সোশিয়োলজিতে, ইসেতে বিহেভিয়ারাল সায়েন্সে। ওখানে তো 75 যোগ 25 নাকি, না জানোই না? জানেই না, এরা দেখেনি কোশ্চেন পেপার। যাই হোক, তাহলে আয়রন লস একটা হচ্ছে হেমোরেজের মাধ্যমে হলো, হেমোরেজের মধ্যে আবার ভাগ আছে, একটা ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। আবার বেসাল লসের মধ্যে কি আছে? ওই ইউরিন দিয়ে অনেকে রক্ত বেরিয়ে যায়, ঘাম দিয়েও হয়। জানি না ঘাম দিয়ে হয়, এর লেখা আছে বইতে। তো চলো ইউরিনটা মনে রাখলে, একটা মনে রাখলেই হবে, বেসাল লস হচ্ছে ইউরিন। আয়রন ডেফিসিয়েন্সি ভেরি মাচ ইম্পর্টেন্ট। বর্তমানে আমাদের সব অনেক দেশেই সমস্যা এটার, আমাদের ভারতবর্ষে তো প্রচুর আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায়, যে কারণে স্কুলে স্কুলে আয়রনের ট্যাবলেটও আগে দেওয়া হতো, মনে আছে? তাহলে আয়রন ডেফিসিয়েন্সি রেজাল্ট ইন নিউট্রিশনাল অ্যানিমিয়া। তাহলে আয়রনের অভাবে কি হয়? নিউট্রিশনাল অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে কি? হিমোগ্লোবিনের কমে যাওয়া, হিমোগ্লোবিন কমে যাওয়াকে বলে অ্যানিমিয়া, তাই না? ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন, ভেরি গুড। হিমোগ্লোবিন, আরবিসি অর বোথ। তো অ্যানিমিয়া হবে আয়রনের অভাবে। তারপরে দেখো, beside anemia there may be other functional disturbance, cell mediated immunity, reduced resistance to infection। তোমাকে বলা হলো অ্যানিমিয়া বাদে বলো তো আর কি হতে পারে আয়রনের অভাবে? আয়রনের অভাবে স্যার সেল মিডিয়েটেড ইমিউনিটি ডিস্টার্ব হবে। এটাকে শর্টকাটে গুছিয়ে বলে দিলে ইমিউনিটি ডিস্টার্ব, এত বলতে হবে না, সেল মিডিয়েটেড ইমিউনিটি ডিস্টার্ব হবে স্যার। রিডিউস রেজিস্ট্যান্স টু ইনফেকশন, হয়তো ইমিউনিটি ডিস্টার্ব হলে তো ইনফেকশনের, ইমিউনিটিটাই তো আমাদের ইনফেকশন থেকে বাঁচাচ্ছে, তো ইনফেকশন হবে ঘন ঘন। তাহলে অ্যানিমিয়ার পাশাপাশি, অ্যানিমিয়া তো সবাই জানে, তুমি একটু আলাদা হতে গেলে তোমাকে জানতে হবে স্যার আয়রন আমাদের ইমিউনিটিতেও হেল্প করে। এবার রিকোয়ারমেন্টটা এখানে লেখা নেই, কিন্তু আয়রন লেখা আছে ওই 22 টেবিল, এত সব দেখতে হবে না, লিখে নাও ফটাফট ফটাফট লিখে নাও। দেখো ইনফ্যান্ট, INFANT, ইনফ্যান্টদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম পার ডে। বইতে পেন্সিল দিয়ে লিখে নাও। অ্যাডাল্ট মেল 17 মিলিগ্রাম পার ডে। অ্যাডাল্ট ফিমেল 21 মিলিগ্রাম পার ডে। স্যার অ্যাডাল্ট ফিমেলটা কি বললেন? অ্যাডাল্ট ফিমেল 21 মিলিগ্রাম পার ডে। প্রেগনেন্সিতে কি হবে? ওই মহিলাটা নিজস্ব লাগবে, নিজস্ব কত? 21 মিলিগ্রাম প্লাস 14 মিলিগ্রাম লাগবে এক্সট্রা, তাহলে টোটাল কত হচ্ছে প্রেগনেন্সিতে? 35। 21 যোগ 14 সমান সমান 35 মিলিগ্রাম পার ডে। হয়ে গেল। ক্যালসিয়াম আর আয়রন শেষ। এবার চলে আসো সোডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট। সোডিয়ামও লাগবে আমার। কি কি? সোডিয়াম 2 নম্বর লাইন থেকে তাকাও। সোডিয়াম ইজ present in all body fluid and is lost from the body by urine and sweat। আমরা জানি সোডিয়াম পেচ্ছাপ এবং ঘামের মাধ্যমে বেরোয়। ডিপ্লিশন অফ সোডিয়াম ক্লোরাইড cause muscular cramp, ভেরি ইম্পর্টেন্ট। সোডিয়ামের লেভেল যদি কমে যায় মাস্কুলার ক্র্যাম্প হয়, দেখবে
তুমি বাড়ি থেকে সকালে বেরিয়েছিলে, প্রচুর সারাদিন খাটাখাটনি করেছো, কোনো অফিসে গিয়েছিলে, সেখানে সারাদিন ওয়েট করতে হয়েছে, ঘাম, প্রচুর ঘেমেছো, জল খাওনি, সন্ধ্যাবেলা দেখবে পা হাত পা ব্যথা করছে। কেন? সোডিয়াম বেরিয়ে গেছে, মাসকুলার ক্র্যাম্প হচ্ছে, হাত পা ব্যথা করছে। তখন কি বেশি বেশি নুন জল খেতে হয়, বা ডাবের জল খেলে কি হয়, আবার এই ঘাটতিটা পূরণ হয়ে যায়, আবার মাসকুলার ক্র্যাম্প ঠিক হয়ে যায়। শেষের দিকে চলে আসো, দেখো লেখা আছে a strong relationship between hypertension and dietary salt intake has been observed. An intake of more than 10 gram per day is considerable to have definite tendency to raise blood pressure. বলছে সোডিয়ামের সাথে রক্তচাপ বাড়ার একটা সম্পর্ক দেখা গেছে। তো কেউ যদি 10 গ্রাম পার ডে বেশি লবণ খায়, তার ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ার একটা চান্স থাকে। ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান দিনে ডাক্তারবাবুর কাছে প্রেশার যদি হাই হয়, ডাক্তারবাবুরা বলে না সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট নিতে হবে আপনাকে, হ্যাঁ লবণ খাওয়া বন্ধ করুন। একটা জিনিস ভুল কি করে, পেশেন্টকে ডাক্তাররা তো বলে দেয় লবণ খাওয়া বন্ধ করুন, পেশেন্ট ভাবে যে হ্যাঁ খাওয়ার সময় এক্সট্রা লবণ নেবো না। ডাক্তারবাবু তো আমাকে চানাচুর খেতে মানা করেননি, কিন্তু প্যাকেটের জিনিসে তো লবণ থাকে প্রচুর, চানাচুরে কি কম লবণ থাকে? চানাচুর বিন্দাস খাচ্ছে। ডাক্তারবাবু আমাকে বলেছে লবণ দিয়ে তরকারিতে লবণ খেতে কম, চানাচুর খেতে তো না করেনি, ব্যাস চানাচুর খাচ্ছে উনি বিন্দাস। শুধু চানাচুর না, প্রত্যেকটা প্যাকেট ফুডই থাকে লবণ প্রচুর। তো ওটাও বুঝিয়ে পেশেন্টদেরকে বলতে হয় যে কোনো রকম প্যাকেটের ফুডও খাওয়া যাবে না। তারপর চলেছে ফসফরাস, এটাও থাকে। এটা তাহলে ফসফরাসটা কি মেজর না মাইনর এলিমেন্ট? বলো বলো, মাঝে মাঝে না বললে কি করে বুঝবো, কমিয়ে বলবে তো। মেজর এলিমেন্ট না ট্রেস এলিমেন্ট? মেজর। ভেরি গুড। ফসফরাস, দেখো ফসফরাস ইজ এসেনশিয়াল ফর দ্য ফরমেশন অফ বোন অ্যান্ড টিথ। একটা লাইনই দেখাবে আর কিচ্ছু না। একটা জিনিস লিখে নাও তো পেন্সিল দিয়ে, ফসফরাসের সোর্স পটেটো, ব্যানানা, ড্রাই ফ্রুট, অনেক আছে, তিনটে লিখে রাখো। ফসফরাসের সোর্স কি? পটেটো, বানানা, ড্রাই ফ্রুট। তারপর চলে আসো পটাশিয়াম। আমি না ভুল বললাম বুঝেছো, ওটা পটাশিয়ামের সোর্স। ফসফরাসের সোর্স অত ইম্পর্টেন্ট না, পটাশিয়ামেরটা ইম্পর্টেন্ট। পটাশিয়ামেরটাই ওই লিখে দিয়েছি ফসফরাসের জায়গায়, তো ওই জন্য গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, ওটাকে তুমি ফসফরাস কেটে পটাশিয়াম করে দাও। পটাশিয়ামের সোর্সটা আমাদের লাগবে। পটাশিয়াম পটেটোতে পাওয়া যায়, ব্যানানাতে পাওয়া যায়, ড্রাই ফ্রুটে পাওয়া যায়। তাহলে পটাশিয়াম, adult human body contain about 20 to 50 গ্রাম অফ পটাশিয়াম। দেখো 250 গ্রাম পটাশিয়াম লাগে, তাহলে ক্যালসিয়ামের পরে সব থেকে বেশি কে? পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে সেকেন্ড মেজর এলিমেন্ট ইন আওয়ার বডি, সেজন্যই এর সোর্সটা লাগবে। বইতে কি দেওয়া আছে সোর্স? আমি লিখেছি মানে বইতে নাই, এই জন্য লিখেছি। হ্যাঁ, এই 3-4টা লিখে রাখো। তারপরে দেখো মিডিলে একটা লাইন আছে, পটাশিয়ামের মিডিলে একটা লাইন আছে, দেখো লিখে পটাশিয়াম সাপ্লিমেন্টস লোয়ার ব্লাড প্রেশার। তাহলে সোডিয়াম বাড়ায়, পটাশিয়াম ব্লাড প্রেশারকে কমায়। পটাশিয়াম সাপ্লিমেন্ট লোয়ার ব্লাড প্রেশার অলদো দ্য রেসপন্স ইজ স্লো। যদিও পটাশিয়াম খুব স্লোলি রক্ত প্রেশারটাকে কমায়, কিন্তু কমায়। ডায়েট হাই ইন সোডিয়াম লো ইন পটাশিয়াম হ্যাজ বিন ইমপ্লিকেট দ্য এটিওলজি অফ দ্য হাই ব্লাড প্রেশার। কেউ যদি সোডিয়াম আছে এমন খাবার খুব বেশি খাচ্ছে, পটাশিয়াম আছে এমন খাবার খুব কম খাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ার চান্সেস থাকে। যেহেতু পটাশিয়াম ব্লাড প্রেশারটাকে লো করে, পটাশিয়াম এত বেশি পরিমাণে থাকে বডিতে, সেই জন্য তার সোর্স জানা ভেরি ইম্পর্টেন্ট। বইতে নেই, এই জন্য বললাম লিখে নাও। পটেটো, ব্যানানা, ড্রাই ফ্রুটস আর অনেক কিছুই আছে, তিনটে যেন ঠোক কণ্ঠস্থ থাকে। ম্যাগনেসিয়াম লাগবে না, ম্যাগনেসিয়াম লাগবে না। ট্রেস এলিমেন্টে চলে আসো। ट्रेस एलिमेंट सবার প্রথমে দেওয়া আছে আয়োডিন। क्या आपका नमक में आयोडीन है? একটা অ্যাড দেখতাম না আমরা সবাই। ওই আয়োডিন। আয়োডিনের এখানে দেখো লেখা আছে আয়োডিন ইজ এ ট্রেস এলিমেন্ট। ইট রিকোয়ার ফর দ্য ফরমেশন অফ থাইরয়েড হরমোন থাইরক্সিন অ্যান্ড ট্রাইআয়োডোথাইরোনিন। T4 কে বলা হয় থাইরক্সিন,
হরমোনে পড়াবো থাইরয়েড, এটা ভেরি ইম্পর্টেন্ট। আয়োডিন হরমোন, আয়োডিন কি করে? T4 এবং T3 হরমোন সংশ্লেষে সাহায্য করে, T3 এবং T4। তারপর চলে আসো সোর্সে, আয়োডিনের সোর্স প্রথম প্যারাটাই লাগবে, লেখা আছে বেস্ট সোর্স অফ আয়োডিন আর সি ফুড, যেমন সি ফিশ, সি সল্ট, কড লিভার অয়েল, স্মলার অ্যামাউন্ট অকার ইন দ্য ফুড, এক্সাম্পল মিল্ক, মিট, ভেজিটেবল, সিরিয়ালস। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, লাগিয়ে নিও সোর্সটা আয়োডিনের। গয়টারোজেন, গয়টারোজেনও ইম্পর্টেন্ট। গয়টারোজেন বলছে, গয়টারোজেন আর কেমিক্যাল সাবস্টেন্স লিডিং টু ডেভেলপমেন্ট অফ গয়টার। গয়টার তো দেখেছো গলা ফুলে ঢোল হয়ে যায়, পড়েছিলে না ক্লাস 9-এর চ্যাপ্টার, না ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলে। হরমোনে গয়টার, থাইরয়েড হরমোনের কম ক্ষরণে গয়টার হয়। তো গয়টারোজেন কি জিনিস? এক রকমের কেমিক্যাল সাবস্টেন্স, কি করে? গয়টার ডেভেলপমেন্টে সাহায্য করে। এটা কোথায় থাকে? ফুলকপি আর বাঁধাকপিতে থাকে। হ্যাঁ, বলছে they interfere with iodine utilization by the thyroid gland. They may be occur in food and water, the brassica group of vegetable, cabbage and cauliflower. গয়টারোজেনের কথা, তিনটা কথা মনে রাখবে। গয়টারোজেন হচ্ছে গয়টার রোগ সৃষ্টি করে। কিভাবে সৃষ্টি করে? থাইরয়েড গ্ল্যান্ড যে আয়োডিন নিয়ে থাইরয়েড হরমোন বানায়, সেই কাজটায় বাধা দেয়। আর গয়টারোজেন পাওয়া যায় কোন কেমিক্যালটা কোথায়, কোন খাবারে পাওয়া যায়? ফুলকপি আর বাঁধাকপি, ক্যাবেজ অ্যান্ড কলিফ্লাওয়ার। যাদের তাহলে গয়টার হয়েছে, যাদের থাইরয়েড হরমোন কম শরীরে, তাদেরকে বলতে হবে এগুলো খাওয়া যাবে না, ফুলকপি বাঁধাকপি। চলো ডেফিসিয়েন্সিতে চলে আসো। ডেফিসিয়েন্সি ভেরি ইম্পর্টেন্ট। The most obvious consequences of iodine deficiency is goiter. আমরা জানি গয়টারই হয়, আয়োডিনের অভাবে গয়টার হয়, থাইরয়েড হরমোনের কম ক্ষরণে গয়টার হয়। কেন? কারণ থাইরয়েড হরমোন তৈরিতেই তো আয়োডিনটা লাগে না। তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, বলছে 1 নম্বর এ দিয়ে লেখা আছে হাইপোথাইরয়েডিজম। অবশ্যই আয়োডিন কম মানে থাইরয়েড হরমোন কম ক্ষরণ হবে, সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। বি নম্বরে আছে রিটার্ডেড ফিজিক্যাল ডেভেলপমেন্ট। অবশ্যই থাইরয়েড হরমোন কি করে? থাইরয়েড হরমোন কি করে বলো? বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে শরীরে ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইম্পেয়ারমেন্ট অফ মেন্টাল ফাংশন, ফিজিক্যাল ডেভেলপমেন্ট তো হবেই না, পাশাপাশি মেন্টাল ডেভেলপমেন্টও ঠিকঠাক ভাবে হবে না থাইরয়েড হরমোনের অভাবে। যেমন থাইরয়েড হরমোনের কি কম ক্ষরণে কি রোগ হয়? থাইরয়েড হরমোনের কম ক্ষরণে কি হয়? বড়দের কি হয় আর বাচ্চাদের কি হয় বলো? আরে বলো বলো, ভুলে গেছো নাকি? প্রিয়াঙ্কা বলো। বাচ্চাদের ক্রেটিনিজম হয়, আর বড়দের কি হয়? বড়দের মিক্সিডিমা হয়, ও গয়টার হয়। ভেরি গুড, বড়দের মিক্সিডিমা হয়। এই তো লেখাই আছে পরের লাইন, নিউরোলজিক্যাল ক্রিটিনিজম। হ্যাঁ, ডিফ মিউটিজম মানে কি? জন্ম থেকে বাচ্চা শুনতে পায় না। হ্যাঁ, মিক্সিডিমা ক্রিটিনিজম, এই তো ডেফিসিয়েন্সি। থাইরয়েড ডেফিসিয়েন্সি ভেরি ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম, আয়োডিন, আয়রন ডেফিসিয়েন্সি ভেরি ইম্পর্টেন্ট। থাইরয়েড আয়োডিনের রিকোয়ারমেন্টে চলে আসো। 150 মাইক্রোগ্রাম লাগে অ্যাডাল্টসদের জন্য, প্রেগনেন্সিতে বেশি লাগবে 250 মাইক্রোগ্রাম, ব্যাস শেষ, আর কিছু নেই এখানে। ফ্লুরিন, ফ্লুরিন ভেরি ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট আয়োডিন এবং বাকি যেগুলো আছে ক্যালসিয়াম ট্যালসিয়াম, কিন্তু ইম্পর্টেন্ট, বাকি ট্রেসের মধ্যে ইম্পর্টেন্ট। ফ্লুরিন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ট্রেস এলিমেন্ট ইন রিকোয়ার্ড বাই বডি। ইট ইজ ফাউন্ড মোস্টলি ইন দ্য বোন অ্যান্ড টিথ, দাঁত এবং হাড়েই বেশি থাকে। সোর্স কি? ফ্লুরিনের সোর্স কি জানো? মেইন কিন্তু ওই জল ছাড়া যায়। মেইন সোর্স হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। ইট ইজ অলসো ফাউন্ড ইন ট্রেস ইন মেনি ফুড, সিফিস, চিজ, এগুলো ভুলে যাও তুমি, তুমি শুধু বলে দেবে যে ফ্লুরিন মেইনলি ড্রিঙ্কিং ওয়াটারে পাওয়া যায়। এফেক্ট কি আছে? ফ্লুরিনের অভাবে কি হয়? ডেফিসিয়েন্সি অফ ফ্লুরিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজ ছোটবেলায় আমাদের সবারই হয়েছে এটা, দাঁত পোকা খাই নিছে, দাঁত ইঁদুরে খাই নিছে। এই যে ডেন্টাল ক্যারিজের ছবি দিলাম দেখো গ্রুপে, দাঁত কিরে তোর দাঁত তো পোকা খাই নিছে, এই তো পোকা খাওয়া দাঁত, এটা করে ডেন্টাল ক্যারিজ ফ্লুরিনের অভাবে হয়। তোমার যে জল খাচ্ছ সে জলে ফ্লুরিন কম থাকলে এটা হওয়ার চান্সেস আছে।
হ্যাঁ, আবার এক্সেসিভ যদি হয়ে যায় তাহলেও ভালো না। এক্সেসিভ যদি ফ্লুরিন হয়, এক্সেসিভ ইনটেক অফ গিভ কন্ডিশন ইজ স্কেলিটাল ফ্লুরোসিস, ক্রিপলিং ডিজিজ। স্কেলিটাল ফ্লুরোসিস এটা দাগিয়ে রাখো। বেশি হলে কি হয়, কম হলে কি হয় ফ্লুরিনের হয়। এটা রিকোয়ারমেন্ট দরকার নাই। জিঙ্কে চলে আসো, জিঙ্কটা লাগে, এটা পড়ে নেই ভালো। জিঙ্ক কি করে, এই লাইনটা দাগ দাও। লেখা আছে না যে ইট রিকোয়ার ফর সিনথেসিস অফ ইনসুলিন অ্যান্ড ইনসুলিন বাই দ্য প্যানক্রিয়াস ফর দ্য ইমিউনিটি ফাংশন। কি বলছে, ইনসুলিন তৈরিতে, প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন হরমোন তৈরি হয় সেটা তৈরিতে এবং ইমিউনিটি ফাংশনে জিঙ্ক লাগে। অবশ্যই করোনার সময় আমরা বিকোসুল ট্যাবলেট খেতাম, ভিটামিন B12 প্লাস জিঙ্ক লেখা থাকতো। তো জিঙ্ক কি করে, ইমিউনিটি বুস্ট করে। জিঙ্কের অভাবে কি হয়, জিঙ্কের অভাবে হয় হচ্ছে তোমার গ্রোথ ফেলিয়ার হচ্ছে, আর সেক্সুয়াল ইনফ্যান্টিলিজম ইন অ্যাডোলেসেন্ট অ্যান্ড লস অফ টেস্ট, ডিলে ইয়াং হিলিং। দরকার নেই, একটা মনে রাখলে হবে। কি হবে, গ্রোথ ফেলিয়ার অ্যান্ড সেক্সুয়াল ইনফ্যান্টিলিজম মানে কেউ বড় হচ্ছে ঠিকই, কিন্তু তার মানে হচ্ছে সেক্সুয়াল ডেভেলপমেন্টটা হচ্ছে না, পার্মানেন্ট ল্যাক অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না। এই তো, আর কিছু নেই। হয়ে গেল আমাদের মিনারেল শেষ। চলো ওয়াটারটা লাস্ট টপিক আমাদের আজকে। ওয়াটারে কি পড়বো, ওয়াটার তো লাগেই, দেখো কি বলেছে, মোর দেন 60% অফ দ্য বডি ওয়েট ইজ ডিউ টু ওয়াটার। কারো ওয়েট যদি 100 কেজি হয় তাহলে তার শরীরে কত লিটার জল আছে? বডি 100 কেজি হলে কতখানি জল আছে তার বডিতে? 60% মানে অঙ্কের এত কাঁচা, 60 কেজি, 6 লিটার। হাট, 60 কেজি, 60 লিটার, 60%, 100 60% মানে কত? 100-এর মধ্যে 60, তো 60 লিটার তার শরীরে জল আছে, 6 লিটার না। ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় থাকে, জল কোথায় কোথায় থাকে আমাদের বডিতে? এক হচ্ছে ইন্ট্রাসেলুলার, মানে ইন্টারসেলুলার মানে দুটো কোষের মাঝে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে হচ্ছে তোমার কোষের মাঝে, হ্যাঁ। ইন্টারসেলুলার মানে হচ্ছে কোষের ভিতরে, ইন্টারস্টিশিয়াল মানে কোষগুলোর মাঝে মাঝে, আর হচ্ছে ব্লাডে থাকে, সেটা জানোই। তাহলে কোথায় সব থেকে বেশি থাকে? বলছে ইন্টারসেলুলার ফ্লুইড, 50% জল হচ্ছে তোমার ওই কোষের মধ্যেই থাকে। ইন্টারস্টিশিয়াল দুটো কোষের মাঝে যে ফ্লুইড, সেটার মধ্যে থাকে 15% জল, আর ব্লাডে থাকে 5% মাত্র। কিন্তু দেখে মনে হয় ব্লাডে বেশি না। সোর্স, জলের সোর্স কি? খাবো যে জল, ওটাই যাবে, আবার কি সোর্স? রকেট সায়েন্স নেই, ফাংশনে চলে আসো। জলের ফাংশন কি আমাদের বডিতে? ওয়াটার ইজ এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট মেনি ভাইটাল বডি ফ্লুইডস। অবশ্যই জল ছাড়া রক্ত হবে না, লিম্ফ হবে না, CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ব্রেনে থাকে, স্পাইনাল কর্ডে থাকে, সেটা জল ছাড়া তো হবেই না। 1 নম্বর। 2 নম্বর সব থেকে ইজি হচ্ছে জল। ইট অ্যাসিস্ট দ্য রেগুলেশন অফ বডি টেম্পারেচার মেনটেন করে। ইট হেল্প দ্য ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট, তুমি যে খাবারটা খাচ্ছ কোষে কোষে পৌঁছে দিতে জলই হেল্প করে। 4 নম্বর, ইট ইজ ইম্পর্টেন্ট বিল্ড অ্যান্ড রিপেয়ার দ্য বডি টিস্যু, বডি টিস্যু রিপেয়ার করতে সাহায্য করে। ইট ইজ ইউটিলাইজেশন ইন দ্য মেনি বডি প্রসেস, এক্সাম্পল ডাইজেশন, অ্যাবজর্পশন। দরকার নেই এত কিছু, 2-3টে পয়েন্ট মনে রাখলেই হবে। রিকোয়ারমেন্ট 6 গ্লাস জল খেতে হয় প্রত্যেকদিন, এটা জানোই তোমরা। আচ্ছা যদি লিটারে বলি তাহলে কতটা হবে? লিটারে যদি বলি কত লিটার জল খেতে হয় প্রত্যেকদিন? বলো। 3 লিটার, তাই না? 3 লিটার মতো, তুমি 3 থেকে 4 লিটার, 6 গ্লাস, এটা গ্লাসের হিসাব দিল, লিটারে বললে ভালো হতো। প্যাথোলজিক এফেক্ট এক্সেস ওয়াটার, হ্যাঁ, প্যাথোলজিক্যাল এফেক্ট, যদি জল বেরিয়ে যায় শরীর থেকে কি হবে? ডায়রিয়াতে জল বেরিয়ে যায়, ডিহাইড্রেশন হয়। জল যদি জমে যায় শরীরে কি হবে? ইডিমা, শরীর ফুলে যাচ্ছে, কিডনি রোগে যেটা হচ্ছে। ঠিক আছে, প্যাথোলজিক্যাল এফেক্টে এই দুটো তাকিয়ে নিও। চলো আমাদের তাহলে হয়ে গেল। তারপরে এটা একটা বড় আছে, নেক্সট দিন আবার পড়াবো, দেখি কবে শেষ হয়। তোমাদের তো সিলেবাসে সব নাই, তাই না? তোমাদের সিলেবাসে কি কি আছে আমি একবার বলছি, তোমরা বলবে, হ্যাঁ। যেটা পড়াচ্ছি নিউট্রিশন আছে,
এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ আছে কি না? সখী, সিলেবাস জানো না? এনভায়রনমেন্ট এন্ড হেলথ, নিউট্রিশনের পরে এনভায়রনমেন্ট এন্ড হেলথ আছে মনে হয়। ম্যাটারনাল হেলথ চাইল্ড, এমনি কন্টেন্টে সব দেওয়া আছে, আপনি যখন সিলেবাসে কি আছে দেওয়া আছে না। 10 ইয়ারের কোশ্চেন দেখলে বোঝা যাবে না। যেমন ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা নাই, থার্ড ইয়ারে আছে। ম্যাটারনাল হেলথ অ্যান্ড চাইল্ড থার্ড ইয়ারে আছে তোমাদের, এটা আমি জানি। তোমাদের হেলথ অ্যান্ড ডিজিজ, প্রিন্সিপাল অফ এপিডেমিওলজি, এপিডেমিওলজি অফ কমিউনিকেবল ডিজিজ, এই তিনটে হলো। তারপরে হলে চলে যাব, আর এনভায়রনমেন্ট আর নিউট্রিশন তো পড়াবোই, এগুলোই আছে, আরামে কমপ্লিট হয়ে যাবে সিলেবাস। সিলেবাসটা আমাকে পাঠিয়েছে তৃষা, একবার দেখতে হবে। চলো, গুড নাইট, ভালো থেকো।